প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছো, বাসায় আছো। আর যারা অনলাইন ক্লাস দেখতেছো তাদেরকে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিচালনা করতে ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের উপকারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে পারো। এর দ্বারা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়া অব্যাহত রাখবে। আমরা যে ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে নিচ্ছি অনুরূপ অঙ্ক, অনুরূপ পড়া তোমরা মূল বই থেকেও দেখবে, যাতে তোমাদের উপকারে আসে। আজ আমি একাদশ শ্রেণীর 10ম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করব। আমি KM ইমদাদ সাইদি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ দৌলতপুর, খুলনা। আসলে একতরফা দাখিলা পদ্ধতি কি সেটা আমাদের আগেই অবগত হতে হবে। যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের হিসাবসমূহকে লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন মেনে চলে না, তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এ হিসাব খাতে ব্যক্তিবাচক হিসাব, ব্যাংক ও নগদ হিসাবকে লিপিবদ্ধ করা হয়। কোনো নামিক বা সম্পত্তিবাচক হিসাবসমূহকে লিপিবদ্ধ করা হয় না। ফলে এর জন্য কোনো লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত হয়, কোনো লেনদেনের একটি পক্ষ হিসাবভুক্ত হয়, কোনো লেনদেন মোটেও হিসাবভুক্ত হয় না। এজন্য একে মিশ্র পদ্ধতিও বলা হয়। একতরফা দাখিলা পদ্ধতির কোনো নিয়মকানুন না থাকায় একে মিশ্র পদ্ধতিও বলে, অর্থাৎ দুতরফা দাখিলা বহির্ভূত, যেটা সুষ্ঠু নিয়মকানুন মেনে চলে না, তাকেই একতরফা দাখিলা পদ্ধতি বলে। আজ আমি একতরফা দাখিলা পদ্ধতির একটি অঙ্ক বোর্ডে দিয়েছি। অঙ্কটা আমি একবার পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রোমানা রহমান একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য সরবরাহ করা হলো। হিসাবের খাত: বছরের প্রারম্ভিক টাকা, শেষের টাকা। প্রাপ্য হিসাব ছিল 35,000, 82,000 টাকা। বিনিয়োগ ছিল 10%। প্রথমে বিনিয়োগ ছিল না, পরবর্তীতে বিনিয়োগ 70,000 টাকা ছিল। মজুদ পণ্য 50,000, 92,000। পুরোধ হিসাব: প্রারম্ভিকে ছিল 30,000, সমাপনীতে ছিল 45,000 টাকা। আসবাবপত্র: প্রারম্ভিকে 50,000, সমাপনীতে কোনো টাকা দেওয়া নেই। পুরোধ নোট 13,000 টাকা প্রারম্ভিক, সমাপনীতে নেই। ব্যাংক জমা 25,000, 13,000 টাকা। নগদ তহবিল: প্রারম্ভিকে ছিল 30,000 টাকা, সমাপনীতে ছিল 90,000 টাকা। রোমানা রহমান নিজ প্রয়োজনে ব্যবসায় হতে প্রতি মাসে 2,000 টাকা করে নগদ উত্তোলন করেন। এছাড়া তিনি মোট 10,000 টাকার পণ্য উত্তোলন করেন। উত্তোলিত অর্থ হতে 10,000 টাকা এবং ব্যক্তিগত কম্পিউটার 50,000 টাকায় বিক্রয় করে মোট 60,000 টাকা দিয়ে কারবারের জন্য 1 জুলাই তারিখে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের 10% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। স্থায়ী সম্পত্তির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। করণীয়: বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার, প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বার, লাভ লোকসান বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান ক। কতে চেয়েছে বিনিয়োগের সুদের পরিমাণ। বিনিয়োগের
সুদের পরিমাণ। বিনিয়োগ ছিল ৭০,০০০ টাকা। ৭০,০০০ টাকাকে 10% দেওয়া আছে, 10% করে তারিখ দেওয়া আছে 31/10/2018। ছাত্রছাত্রীরা তোমাদের খেয়াল করতে হবে এই তারিখটা কখন কিভাবে দেওয়া আছে। 31/10 তার মানে 10 মাস শেষ, 10 মাসের শেষে যে বিনিয়োগ করা হয়েছে, তাহলে 10 মাস চলে গেল, তাহলে 11 মাস থেকে শুরু হবে। 11 তা নভেম্বর প্লাস ডিসেম্বর, 2 মাস বাকি থাকে। 10 মাসের পরে 11 মাস আর 12 মাস, 2 মাস, তাহলে আমাদের সুদ কাউন্ট করতে হবে 2 মাসে। তাহলে এখানে আমরা নিব 2/12, ৭০,০০০ টাকা গুণ 10% গুণ 2/12। এখানে যদি বলা হতো 1/10/18, তাহলে ওই 10 মাস ইনক্লুডেড, ওই 10 মাসকে অন্তর্ভুক্ত করে আমাদের সুদ বের করতে হতো, তাহলে হতো 3/12। যেহেতু মাসের শেষ তারিখ, এজন্য ওই মাস কাউন্টেবল হবে না, ওই মাস বাদ যাবে, পরবর্তী মাস থেকে প্রভাব পড়বে। তাহলে শুরুতে থাকলে 1/10/18 যদি হতো 3/12 হতো। যেহেতু 31/10/18 তার মানে বোঝাইছে 1/11/18, 11/12, 2 মাস আমাদের কাউন্ট করতে হবে। তাহলে ৭০,০০০ গুণ 10% গুণ 2/12 কত টাকা আসে আমাদের দেখতে হবে। ৭০,০০০ গুণ 10% গুণ 2/12, 1166.666, তাহলে আমাদের 1167 টাকা, 1167। যদি পয়েন্টের পরে 5-এর বেশি সংখ্যা থাকে তাহলে আমরা মূল টাকার সাথে 1 টাকা যোগ করে লিখব। 66.666 ছিল, তাহলে আমরা 67 টাকা নিয়েছি। ক নাম্বার আমাদের হলো, নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কিভাবে সুদ কাউন্ট করতে হবে, কিভাবে কত মাসের সুদ ধরতে হবে, এটা আমি ক্লিয়ার করলাম। খ নাম্বার শেষ। খতে কি চেয়েছে আমাদের দেখতে হবে। খতে চেয়েছে প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে নিশ্চয়ই আমাদের অঙ্কে প্রারম্ভিক তথ্য এবং সমাপনী তথ্য দেওয়া আছে। প্রারম্ভিক আর সমাপনী থেকে আমাদের প্রারম্ভিক ও সমাপনী মূলধনটাকে বের করতে হবে। কিভাবে বের করব? সমাপনী সম্পদ থেকে যদি প্রারম্ভিক সম্পদকে আমরা বাদ দেই তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। সমাপনী সম্পদ থেকে যদি সমাপনী দায়কে বাদ দেই তাহলে আমরা সমাপনী মূলধন পাব। প্রারম্ভিক সম্পদ থেকে যদি প্রারম্ভিক দায়সমূহকে বাদ দেই তাহলে আমরা প্রারম্ভিক মূলধনটাকে পাব। এবার ছকের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত সমাধানে যাওয়া যেতে পারে। রোমানা রহমান প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। প্রথমে আমরা লিখব দায়সমূহ টাকা 1, 18, 31, 12, 18। তাহলে প্রারম্ভিক ও সমাপনীয় লেখা যায় সম্পদসমূহ
উপরে আমরা টাকাটা লিখলে দুই পাশকেই বোঝায় 1 1 18 31 12 18। সম্পদসমূহকে আমরা প্রথমে লিখি সম্পদসমূহ। তাহলে প্রথমে ছিল প্রাপ্য হিসাব একটা সম্পদ। প্রাপ্য হিসাব তার মানে দেনাদারকে বোঝায়। প্রথমে প্রাপ্য হিসাব ছিল 35,000 টাকা, সমাপনীতে ছিল 82,000 টাকা। 10% বিনিয়োগ, এটা একটা সম্পদ। 10% বিনিয়োগ প্রথমে ছিল না, প্রথমে আমরা দেব না, শেষে সমাপনীতে দেওয়া আছে 70,000। এখানে একটা বোঝার বিষয় আছে, স্থায়ী সম্পদের বেলায় যদি প্রথমে টাকা থাকে তাহলে অনুরূপ টাকা আমরা শেষেও লিখব, সমাপনীতেও লিখব। কিন্তু যদি সমাপনীতে টাকা থাকে সংশ্লিষ্ট টাকা প্রারম্ভিকে আসবে না। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি স্থায়ী সম্পদ আর স্থায়ী দায় এই দুটোর বেলায় প্রারম্ভিকে যদি টাকা থাকে সংশ্লিষ্ট টাকা সমাপনীতেও বসবে, একই টাকা সমাপনীতেও বসবে। স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়ের বেলায় যদি দায়টাকে পরিশোধ করা না হয় তাহলে যে টাকা প্রারম্ভিকে থাকবে সংশ্লিষ্ট টাকা সমাপনীতেও বসবে। আর চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্ষেত্রে যে ঘরে টাকা থাকবে যদি প্রারম্ভিকে থাকে প্রারম্ভিকেই বসবে, যদি সমাপনীতে থাকে সমাপনীতেই বসবে। দায়ের ক্ষেত্রেও তদ্রূপ, যদি চলতি দায় প্রারম্ভিকে টাকা থাকে সমাপনীতে যদি না থাকে তাহলে সমাপনীতে বসবে না। আর যদি সমাপনীতে থাকে কোনো টাকা প্রারম্ভিকে যদি না থাকে প্রারম্ভিকে বসবে না। তাহলে বোঝা গেল চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্ষেত্রে যে ঘরে টাকা থাকবে সেটা প্রারম্ভিক হোক আর সমাপনী হোক সংশ্লিষ্ট ঘরেই টাকা বসবে, ওই টাকা আর কোনো ঘরে বসবে না। তাহলে বিনিয়োগ গেল। মজুদ পণ্য, এটাও একটা সম্পদ। মজুদ পণ্য 50,000 92,000। পুরোদেয় হিসাব হচ্ছে একটা দায়। পুরোদেয় হিসাব ছিল 30,000 45,000। 30,000 45,000। আসবাবপত্র একটা সম্পদ এবং এটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র 50,000 টাকা ছিল, সমাপনীতে দেওয়া ছিল না, তাহলে সমাপনীতে ওই একই টাকা বসবে 50,000। আর যদি সমন্বয়ে অন্যান্য তথ্যে যদি আবার নতুন করে কোনো সম্পদ কেনে তাহলে সংশ্লিষ্ট সম্পদ 50,000-এর সাথে সেই নতুন ক্রয়টা যোগ হয়ে সমাপনীতে বসবে। আমাদের সমন্বয়ে তেমন কোনো আসবাবপত্র ক্রয় করা হয়েছিল না, যার কারণে আমরা এই 50,000 টাকাটাকেই শেষের ঘরে আমরা আবার লিখলাম। পুরোদেয় নোট, এটা একটা চলতি দায়, দায়ের পাশে বসবে পুরোদেয় নোট। 13,000 টাকা প্রথম কলামে দেওয়া আছে, শেষে নেই, বসবেও না। ব্যাংক জমা একটা সম্পদ, সম্পত্তির ঘরে বসবে। ব্যাংক জমা ছিল 25,000 টাকা আর 13,000 টাকা। নগদ তহবিল, এটাও একটা সম্পদ। নগদ তহবিল ছিল 30,000 টাকা আর 90,000 টাকা। আমাদের সম্পদ এবং দায়গুলোকে আমরা সংশ্লিষ্ট শাখায় অন্তর্ভুক্ত করলাম। এবার আমাদের খেয়াল করতে হবে যে কোনো সম্পদ আমাদের অন্যান্য তথ্যে এসে ক্রয় করেছে কিনা। অঙ্কটা আমরা একবার দেখি। এখানে বলা আছে উত্তোলিত অর্থ হতে 10,000 টাকা এবং ব্যক্তিগত কম্পিউটার 50,000 টাকায় বিক্রয় করে
মোট 60,000 টাকা দিয়ে 1 জুলাই তারিখে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে, তাহলে উত্তোলন যা করেছিল মালিক, উত্তোলন থেকে 10,000 টাকা এবং তার ব্যক্তিগত কম্পিউটার 50,000 টাকায় বিক্রয় করে মোট 60,000 টাকা দিয়ে 1 জুলাই তারিখে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে, তাহলে আমরা সম্পদ পাশে লিখব ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান উত্তোলন থেকে নিচ্ছিল 10,000 টাকা, ব্যক্তিগত সম্পদ 50,000 টাকায় বিক্রয় করে মোট 60,000 টাকার একটা ডেলিভারি ভ্যান ক্রয় করেছে। যেহেতু ডেলিভারি ভ্যানটা প্রথমে নিয়ে এসেছিল না, এজন্য আমরা পরবর্তীতে এটা কারবারের প্রয়োজনে কিনেছি, তাহলে এটাকে শেষের ঘরে লিখতে হবে মোট 60,000 টাকা। 60,000 টাকার ডেলিভারি ভ্যান 1 জুলাই তারিখে যে কারবারের প্রয়োজনে কিনেছিল, পরে যে কিনেছে কারবার শুরুর পরে, সে তো আমরা শেষের ঘরে লিখব। আর কোনো তথ্য আমাদের নেই। আমরা এবার যোগ করব সমাপনী সম্পদ। সম্পদসমূহের দুটো টাকা, প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা। সমাপনী সম্পদগুলোকে যোগ করে যদি সমাপনী দায় থেকে বাদ দেই, তাহলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। তাহলে সমাপনী সম্পদ ছিল, এগুলোকে আমরা যোগ করব 82,000, 70,000 যোগ 92,000 যোগ 50,000 যোগ 13,000 যোগ 90,000 যোগ 60,000, 4,57,000 টাকা সমাপনী মোট সম্পদ। এটাকে আমরা দায় পাশেও লিখব 4,57,000। এটা থেকে আমরা সমাপনী দায়টাকে বাদ দেব, বাদ 45,000, তাহলে 4,12,000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম সমাপনী মূলধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাপনী সম্পদ থেকে যদি সমাপনী দায়টাকে বিয়োগ করি, বাদ দেই, তাহলে আমরা সমাপনী মূলধনটাকে পেয়ে যাব। অনুরূপভাবে প্রারম্ভিক সম্পদগুলোকে যদি যোগ করে প্রারম্ভিক দায় থেকে বাদ দেই, তাহলে আমরা প্রারম্ভিক মূলধনটাকেও পেয়ে যাব। তাহলে প্রারম্ভিক সম্পদগুলো আমরা যোগ করি 35,000 যোগ 50,000 যোগ 50,000 যোগ 25,000 যোগ 30,000, 1,90,000। প্রারম্ভিক মোট সম্পদ আমরা পেলাম, এটাকে আমরা দায় পাশে বসাই 1,90,000। 1,90,000 ছিল মোট প্রারম্ভিক সম্পদ। এখান থেকে আমরা যদি প্রারম্ভিক দায়গুলো বাদ দিই, বাদ 30,000 বাদ 13,000, তাহলে 1,47,000 টাকা আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। তাহলে প্রারম্ভিক ও সমাপনী মূলধন বা মূলধনের পার্থক্য আমরা পেয়েছি। তাহলে খ নাম্বারে আমাদের চেয়েছিল প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ। তাহলে প্রারম্ভিক ও সমাপনী মূলধনকে আমরা পেয়েছি। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। আমি আবারও রিপ্লাই করি। আগে আমরা দায়সমূহ এবং সম্পদসমূহের ছক এঁকে দুটো টাকা, সম্পদ পাশেও প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা, দায় পাশেও প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা ঘর অঙ্কন করব। করে সম্পদগুলোকে আমরা সম্পত্তি পাশে প্রারম্ভিক সম্পদকে প্রারম্ভিকের ঘরে,
সমাপনী সম্পদগুলোকে সমাপনী সম্পত্তির ঘরে লিখব। লেখার পর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিব। প্রারম্ভিক সম্পদগুলোকে যোগ করে প্রারম্ভিক দায়গুলোকে যদি আমরা বাদ দেই তাহলে আমাদের প্রারম্ভিক ও সমাপনী মূলধন বের করা হবে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করতে হয় শিখেছ। আমরা এবার আমাদের রিকোয়ারমেন্ট গতে চলে যাব। গতে চেয়েছে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করো। লাভ লোকসান বিবরণী, তাহলে গ নাম্বার লাভ লোকসান বিবরণীর প্রথমে আমরা একটা ঘর আঁকব। রোমানা রহমান লাভ লোকসান বিবরণী 31শে ডিসেম্বর 2018। ডেবিট সাইড বিবরণ টাকা, বিবরণ টাকা, এটা হচ্ছে ক্রেডিট সাইড। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, লাভ লোকসান বিবরণী কিভাবে আমরা প্রস্তুত করব। লাভ লোকসান বিবরণীতে ক্রেডিট পাশে সাধারণত সমাপনী মূলধন হয় রিকোয়ারমেন্টে দেওয়া থাকবে, না হলে আমাদের বের করতে হবে। সমাপনী মূলধনটাকে আমরা প্রথমে আনব। এরপর উত্তোলন সংক্রান্ত সকল বিষয় উত্তোলন লিখে একটা হেডিং দিয়ে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলন বিভিন্নভাবে হয়ে থাকে। কারবারের অর্থ যদি মালিক নিজস্ব তহবিলে নিজস্ব ব্যাংকে জমা রাখে তাহলে উত্তোলন। কারবার থেকে টাকা নিয়ে যদি মালিকের ছেলে বা মেয়ের স্কুলের বেতন বা কোনো কাজে বা পারিবারিক কাজে যদি ব্যয় করা হয় সেটাও একটা উত্তোলন। মোটামুটি কারবার থেকে কোনো অর্থ যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা উত্তোলন হিসাবে ধরে থাকি। আর উত্তোলনের সুদ, উত্তোলন থেকে যদি কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে উত্তোলন সংশ্লিষ্ট উত্তোলন থেকে সেই সম্পদ ক্রয়ের টাকাটা বাদ হবে। উত্তোলনের সুদকে আমরা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। সকল প্রকার বকেয়া আয় যেমন বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, এগুলোকে আমরা ক্রেডিট পাশে নিয়ে আসব। যদি কোনো অগ্রিম খরচ থাকে তাহলে আয় বকেয়া এবং খরচের বেলা আছে অগ্রিম, অগ্রিম খরচ এবং বকেয়া আয়, এগুলোকে আমরা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। তাহলে প্রথমে আমাদের সমাপনী মূলধন, সমাপনী মূলধন আমরা পেয়েছিলাম 4,12,000। এবার উত্তোলন লিখে 1 নম্বরে লিখব নগদ। নগদ উত্তোলন করেছিল কত টাকা? রোমানা রহমান নিজ প্রয়োজনে ব্যবসায় হতে প্রতি মাসে 2,000 টাকা। প্রতি মাসে, তাহলে অঙ্কটা হবে 12 মাসের, প্রতি মাসে যদি 2,000 টাকা হয় 12 মাসে হবে 2,000 × 12, দ্যাট মিনস 24,000 টাকা। এখানে খেয়াল করতে হবে যে প্রতি বছরে বলছে না প্রতি মাসে বলছে না প্রতি সপ্তাহে বলছে। যদি সপ্তাহে বলতো যে প্রতি সপ্তাহে 2,000 টাকা তাহলে 2,000 গুণ 52 হতো। 52 সপ্তাহে 1 বছর ধরা হয়। মাসে বললে 12 দিয়ে গুণ হবে, দিন বললে 360 দিয়ে গুণ হবে। আমাদের 360 দিনে হিসাবকাল ধরা হয়।
যদি দৈনিক বলে যে দৈনিক এত টাকা করে উত্তোলন করে, তাহলে সংশ্লিষ্ট টাকা গুণ 360। মাসিক বললে সংশ্লিষ্ট টাকা গুণ 12। যদি সপ্তাহে বলে সংশ্লিষ্ট টাকা গুণ 52। এভাবে আমাদের নগদ উত্তোলনকে বের করব। তাহলে এখানে বলছে 2000 টাকা প্রতি মাসে, তাহলে 2000 গুণ 12, 24,000 টাকা। নগদ উত্তোলন ছিল 24,000 টাকা। 2 নম্বরে দেখব যে পণ্য উত্তোলন করছে কিনা সংশ্লিষ্ট অঙ্কে। এছাড়াও তিনি মোট 10,000 টাকার পণ্য উত্তোলন করেন। যেহেতু মোট 10,000 টাকার পণ্য উত্তোলন, তাহলে পণ্য বাবদ সরাসরি আমরা 10,000 টাকাকে লিখব। এরপরে দেখব যে আরও কোনো উত্তোলন আছে কিনা, যেমন কারবার থেকে টাকা নেয় ছেলে বা মেয়ের স্কুলের বেতন দেওয়া, স্ত্রীর গহনা কিনা, বা অন্য কোনো ব্যক্তিগত কাজে যদি অফিস থেকে কারবার থেকে টাকা নিয়ে খরচ করে, সেটা আমরা উত্তোলন হিসাবে ধরব। তা এখানে আর কোনো উত্তোলন নেই, এ দুটোকে আমরা যোগ দেব। 24 আর 10 34,000 টাকা। এখান থেকে বিয়োগ করব। উত্তোলিত অর্থ হতে বলছে, উত্তোলিত অর্থ হতে 10,000 টাকা। তাহলে উত্তোলিত অর্থ হতে 10,000 টাকা এবং ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা এনে মোট 60,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয় করেছিল। তাহলে উত্তোলন থেকে এনেছিল 10,000 টাকা। উত্তোলন থেকে যদি উত্তোলনের টাকা নিয়ে কোনো সম্পদ ক্রয় করা হয় বা অফিসের কোনো কাজ করা হয়, তাহলে সেটা উত্তোলন থেকে বাদ যাবে। তাহলে বিয়োগ ডেলিভারি ভ্যান ক্রয়। ডেলিভারি ভ্যান বাবদ 10,000 টাকা নিয়েছিল। তাহলে আমাদের 24,000 টাকা আমাদের থেকে গেল। টাকা। আর কোনো বকেয়া আয় বা অগ্রিম খরচ আছে কিনা আমাদের দেখতে হবে। তেমন কোনো খরচ বা আয় নেই। বিনিয়োগ ছিল, বিনিয়োগ যেহেতু সম্পদ আর সুদ একটা আয়, তাহলে এইটা আমাদের ক্রেডিট পাশে বসবে। বিনিয়োগের সুদ, বিনিয়োগ ছিল 70,000 টাকা। 70,000 আমরা ক নাম্বারে বের করেছিলাম, গুণ 10% গুণ 2/12। তাহলে 1,167 টাকা বিনিয়োগের সুদ। 1,167 টাকা বিনিয়োগের সুদ আমরা পেয়েছিলাম। ক্রেডিট পাশে আর কোনো সমন্বয় বসবে না। এবার আমরা ডেবিট পাশে চলে আসি। তাহলে বোঝা গেল ক্রেডিট পাশে সাধারণত সমাপনী মূলধন, উত্তোলন সংক্রান্ত সকল বিষয়, যেমন নগদ উত্তোলন, পণ্য উত্তোলন বা ব্যক্তিগত কাজে যদি অন্য কোনো টাকা খরচ করা হয় সেগুলো আসবে। আর যদি উত্তোলন হতে টাকা নিয়ে কারবারের জন্য কোনো কিছু ক্রয় করা হয়, তাহলে সেটা বাদ যাবে। যেমন উত্তোলিত অর্থ থেকে 10,000 টাকা নিয়ে ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছিল, সেটাকে আমরা বাদ দিয়েছি। আর যদি কোনো বকেয়া সুদ থাকে বা সুদ যদি থাকে, যেমন এখানে ছিল বিনিয়োগের সুদ, সেটা বসলো। উত্তোলনের সুদ থাকলে বসবে। অগ্রিম যদি কোনো খরচ থাকে সেটাও আমরা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। তাহলে সংশ্লিষ্ট অঙ্কে আর কোনো তথ্য নেই ক্রেডিট পাশে। এবার ডেবিট পাশে হবে সাধারণত প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা পেয়েছিলাম 1,47,000 টাকা। এরপরে যদি অতিরিক্ত মূলধন থাকে, তাহলে অতিরিক্ত মূলধন বসবে। তো অতিরিক্ত মূলধন ছিল ব্যক্তিগত কম্পিউটার 50,000 টাকায় বিক্রয় করে, ব্যক্তিগত যা কিছু হোক, স্ত্রীর গহনা বিক্রি করে যদি কারবারকে টাকা দেওয়া হয়, ব্যক্তিগত কোনো সম্পদ বিক্রয় করে কারবারকে যদি কোনো টাকা দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তিগত কোনো কিছু যদি কারবারে ইনভেস্ট করা হয়, বিনিয়োগ করা হয়, তাহলে সেগুলো আমরা অতিরিক্ত মূলধন হিসাবে ধরব। এখানে ব্যক্তিগত কম্পিউটার বিক্রয় করে কারবারের জন্য ডেলিভারি ভ্যান ক্রয় করেছিল,
50,000 টাকা। সেই 50,000 টাকা আমরা উত্তোলন হিসাবে কাউন্ট করব। তাহলে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। যদি মূলধনের সুদ ধরতে বলে তাহলে মূলধনের সুদও আসবে। মূলধনের সুদের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের সুদ বসবে পুরো বছরের। অতিরিক্ত মূলধনের যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে 6 মাসের আমরা হিসাবভুক্ত করব। আর যদি তারিখ দেওয়া থাকে তারিখ অনুযায়ী সুদটাকে আমরা কাউন্ট করব। এখানে সুদের কথা কোনো কিছু বলা নেই, বলা আছে তাহলে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর সকল প্রকার খরচ বা ব্যয়সমূহকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এখানে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটা অনাদায়ী দেনা, এটাকে আমরা অন্তর্ভুক্ত করব। অনাদায়ী দেনা 2,000 টাকা। তারপরে আমরা দেখব যে নতুন কোনো অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে বলছে কিনা। বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের 10% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার আমরা সবসময় সুদ কাটব, অবচয় কাটব সমাপনী টাকার উপর। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার ছিল 82,000 টাকা। 82,000 থেকে 2,000 টাকা যেহেতু অনাদায়ী হয়ে গেছে, 2,000 টাকা বাদ দিব। বাদ দিয়ে অবশিষ্ট যে টাকা থাকবে তার উপর 10% আমরা কাউন্ট করব। তা লিখব নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। আমরা এখানে তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখাই দিচ্ছি 82,000 টাকা ছিল সমাপনী প্রাপ্য হিসাব। এখান থেকে 2,000 টাকা বাদ দিব, যেহেতু 2,000 টাকা আর আদায় হবে না সেজন্য দেনাদার থেকে বাদ যাবে 2,000, বাদ যে তারপরে গুণ 10% হারে সঞ্চিতি রাখতে বলছে। তাহলে 82,000 থেকে 2,000 টাকা বাদ দিব, তাহলে 80,000 গুণ 10% 8,000 টাকা আমাদের হবে। তাহলে 8,000 টাকা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, এটাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা যায়। অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা বা কুঋণ। তাহলে অনাদায়ী বাবদ ছিল 2,000 টাকা, নতুন করে আমরা সঞ্চিতি কাটলাম বা সঞ্চিতি ধরলাম 8,000 টাকা, তাহলে 10,000 টাকা আমাদের হলো। আর কোনো সমন্বয় আছে কিনা দেখতে হবে। স্থায়ী সম্পত্তির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। এখন স্থায়ী সম্পত্তির উপর বলি নাই, কোনটাকে ইন্ডিকেট করি নাই, ওইটার উপর আমরা 10% কাটবো। তাহলে স্থায়ী সম্পদ যতগুলো থাকবে, স্থায়ী সম্পদ বলতে আমরা বুঝি 1 বছর থেকে যেগুলো আমাদের দীর্ঘদিন আমাদের সেবা দেবে, আমাদের কাজে লাগবে, আমাদের প্রয়োজন হবে, সেগুলোকে আমরা স্থায়ী সম্পদ হিসাবে আখ্যায়িত করে থাকি। সংশ্লিষ্ট অঙ্কে স্থায়ী সম্পদ ছিল বিনিয়োগ, স্থায়ী সম্পদ ছিল আসবাবপত্র, স্থায়ী সম্পদ ছিল ডেলিভারি ভ্যান, যেটাকে আমরা পরবর্তীতে কিনেছি। আর বিনিয়োগ, যেহেতু বিনিয়োগ সম্পদ থেকে আমাদের টাকা আসে, আয় হয়, আমরা বিনিয়োগের সুদটাকে ক্রেডিট পাশে বসিয়েছি। বা আসবাবপত্র, যেটা ব্যবহার করতে করতে আমাদের অবচয়ের সৃষ্টি হবে, আসবাবপত্রটা ক্ষয়ীভূত হবে, সেটা আমাদের একটা যত টাকা আমাদের অবচয় হবে তত টাকাই আমাদের খরচ বা ক্ষতি। তাহলে আমরা লিখব অবচয় সমূহ। অবচয় সমূহ, যেহেতু আমাদের 2টা স্থায়ী সম্পদের অবচয় আমরা পেয়েছি, আসবাবপত্র এবং ডেলিভারি ভ্যান, অবচয় সমূহ লিখব। 1 নাম্বার আসবাবপত্র। আসবাবপত্র ছিল 50,000 টাকা, তাহলে 50,000 টাকার 10% 5,000 টাকা। 2 নম্বরে ছিল ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান আমরা কিনেছিলাম 60,000 টাকা দিয়ে, এটাকে 10% করে, যেহেতু 1 জুলাই তারিখে ডেলিভারি ভ্যানটা ক্রয় করা হয়েছিল 1 জুলাই, তাহলে জুলাই মাস সহ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, তাহলে 6/12।
তাহলে তোমাদের সুবিধার্থে আমি এখানে কিভাবে ডেলিভারি ভ্যানের অবচয় কাটতে হয় দেখাই দিয়েছি। ৬০,০০০ গুণ 10% গুণ জুলাই টু ডিসেম্বর ৬ মাস ৬/১২। এখানে যদি জুলাইয়ের শেষ তারিখ থাকতো তাহলে জুলাই মাসের অবচয়, জুলাই মাসের টাকা অন্তর্ভুক্ত হতো না, জুলাইয়ের পরের মাস থেকে ইফেক্ট পড়তো, তাহলে ৫/১২ হতো। যেহেতু ১ জুলাই বলছে, জুলাই মাস সহ জুলাই থেকে ডিসেম্বর ৬ মাস, তাহলে ৬/১২। তাহলে ৬০,০০০-এ 10% করলে ৬,০০০, তার হাফ ৩,০০০ টাকা। তাহলে আমরা অবচয় বাবদ টাকা পেলাম, আসবাবপত্র বাবদ ৫,০০০, ডেলিভারি ভ্যান বাবদ ৩,০০০, তাহলে ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা আমরা অবচয় বাবদ পেয়েছি। আমাদের আর কোনো সমন্বয় আছে কিনা দেখতে হবে। আর কোনো সমন্বয় নেই। তাহলে লাভ লোকসান বিবরণীতে আমরা দেখব কোন পাশে টাকাটা অ্যাকচুয়ালি বড়, ক্রেডিট সাইড না ডেবিট সাইড। যদি ক্রেডিট সাইডের টাকা বেশি হয়, ক্রেডিট সাইড থেকে ডেবিট পাশ বিয়োগ করলে আমরা যে টাকাটা পাবো সেটা আমাদের নিট লাভ বা নিট আয় হবে। আর যদি ডেবিট পাশ বড় হয়, ডেবিট পাশ থেকে যদি ক্রেডিট পাশ বাদ দেই তাহলে যে ডিফারেন্স টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে নিট ক্ষতি। তাহলে সংশ্লিষ্ট অঙ্কে দেখাই যাচ্ছে ক্রেডিট পাশের টাকাটা বড়। ক্রেডিট পাশ ছিল ৪,১২,০০০ যোগ ২৪,০০০ যোগ ১,১৬৭ টাকা, তাহলে ৪,৩৭,১৬৭। এটা আমরা ডেবিট পাশেও বসাবো ৪,৩৭,১৬৭ টাকা। এটা থেকে আমরা ডেবিট পাশের টাকাগুলোকে বাদ দেব। বাদ ১,৪৭,০০০ টাকা, বাদ ৫০,০০০ টাকা, বাদ ১০,১৮,০০০ টাকা। তাহলে ২,০০,০০০ ৪,৩৭,১৬৭ বিয়োগ ১,৪৭,০০০ বিয়োগ ৫০,০০০ বিয়োগ ১০,০০০ বিয়োগ ৮,০০০। ২,২২,১৬৭। এটাকে আমরা পেলাম নিট লাভ। তাহলে কারবার প্রতিষ্ঠানের নিট লাভটা আমরা পেলাম, নিট লাভ হয়েছে ২,২২,১৬৭। তাহলে কিভাবে লাভ লোকসান বিবরণী আবার আমি তোমাদের আরেকবার বুঝাই। সমাপনী টাকা, আমাদের ক্রেডিট সাইডে যে টাকা ছিল, ক্রেডিট পাশ বড়, ক্রেডিট পাশ থেকে আমরা যদি ডেবিট পাশ বাদ দেই তাহলে যে ডিফারেন্স টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে নিট লাভ। তো লাভ লোকসান বিবরণীর এটাও আমি মনে করি প্রিয় শিক্ষার্থীরা এই পার্টটাকেও তোমরা বুঝেছো কিভাবে লাভ লোকসান বিবরণী তৈরি করতে হয়। তাহলে আমরা ক্রেডিট পাশে সমাপনী মূলধন, উত্তোলন সংক্রান্ত সব, কোনো যদি বকেয়া আয় থাকে, অগ্রিম কোনো খরচ থাকে, এগুলোকে বসাবো। ডেবিট পাশে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অন্যান্য যে খরচ এগুলোকে আমরা ইনক্লুড করব, করে যে ডিফারেন্স টাকাটা আমরা পাবো সেটা আমাদের নিট লাভ বা নিট ক্ষতি হবে। তাহলে শিক্ষার্থীরা
অনুরূপ অঙ্ক, একতরফা দাখিলা পদ্ধতির অনুরূপ অঙ্কগুলো তোমরা বাসায় দেখবে, বাসায় করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো জায়গা বেঁধে যাও, সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে। আমি পরবর্তী ক্লাসও আরও আলোচনা করব। আগামীকালও আমার ক্লাস আছে, কালকেও আমি অন্য অধ্যায় নিয়ে তোমাদের সাথে অঙ্ক আলোচনা করব, বোঝাবো। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।